একাদশ শ্রেণীর 2024-25 সেশনে পাঠ্যাংশ যেগুলো আছে সেগুলো এক এক করে শুরু হচ্ছে। এর আগের যে ভিডিওটি আমি এই চ্যানেলে দিয়েছি সেটাতে আমি তোমাদের উপমন্যু কথার যে প্রাথমিক জিনিসগুলো, তার কবি পরিচিতি, বিষয়বস্তু, উৎস সমস্ত কিছুই বলেছি। তো আজকে আমরা পাঠ্যাংশ শুরু করব। তো পাঠ্যাংশ আমি দুটো পার্টে করব, কারণ প্রথম পার্ট দুটো পার্ট একসঙ্গে করা সম্ভব নয়। তাই আজকে প্রথম পার্টে কিছুটা থাকবে এবং এর পরের পার্টে আরও কিছুটা আমরা করব। তো প্রথম পার্ট শুরু করার পূর্বে আমি আবারও একবার উপমন্যু কথা এই গল্পের কিছুটা অংশ বা কবি পরিচিতি আরেকটু আলোকপাত করছি। যেমন আমাদের উপমন্যু কথা এই যে আমাদের গদ্যাংশটি রয়েছে, এটির লেখক হচ্ছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব। ওনার আবির্ভাব কাল সম্পর্কে বলা হয়েছে যে 700 থেকে 350 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর আমরা এই গল্পের মধ্যে তিনটি চরিত্র পাব, যেটা হচ্ছে আয়োধ্যৌম্য, যিনি হচ্ছেন আচার্য বা গুরু, উপমন্যু, যিনি হচ্ছেন শিষ্য, এবং অশ্বিনী কুমার দ্বয়, অর্থাৎ দেবতাদের বৈদ্য বা চিকিৎসক। অর্থাৎ এই চারটি চরিত্র, অশ্বিনী কুমার দ্বয়কে দুজন ধরলে টোটাল চারটি চরিত্রের অবতারণ আমরা পাব। তো এরপরে আমি কবি পরিচিতি সম্পর্কে কিছুটা বলেছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি যে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত থেকে এটি নেওয়া হয়েছে। তিনি মহাভারত রচনা করেন এবং ওনার কাল সম্পর্কে বলেছি যে 700 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 300 অব্দের মধ্যে মহর্ষি বেদব্যাসের আবির্ভাবকাল। বেদব্যাসের পিতা এবং মাতা সম্পর্কে জানা যায় যে পিতা হচ্ছেন ঋষি পরাশর এবং মাতা ছিলেন সত্যবতী দেবী। এছাড়া আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এরকম নামকরণ কেন হলো না, ব্যাসদেবের গাত্রবর্ণ কালো বা গায়ের রং কালো, তার জন্য তার নাম ছিল কৃষ্ণ। আর যেহেতু সত্যবতী যমুনার কোনো এক দ্বীপে তার জন্ম দেন, তাই তার নাম ছিল দ্বৈপায়ন, অর্থাৎ কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি বেদ বিভাজন করেছিলেন, তাই ব্যাসদেব নামে পরিচিত। এছাড়া বাদরায়ণ ব্যাস নামেও তিনি পরিচিত। তো মোটামুটি ব্যাসদেবের এরকম কবি পরিচিতি আমরা পাচ্ছি। এরপরে আমরা যে গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে মহাভারত, সেই সম্পর্কে কিছুটা বলে রাখি। যেহেতু মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে এবং সেই মহাভারত মহর্ষি বেদব্যাস প্রণীত, সেই মহাভারতের 18টি পর্ব রয়েছে। যেই পর্বগুলো হচ্ছে এগুলো একটু বলে রাখি। যেমন আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক এবং স্বর্গারোহণ। এই যে 18টি পর্ব আছে তার মধ্যে আমাদের এই যে 1 নম্বর যেটি আছে আদি পর্ব, এখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে। আদি পর্বের পৌষ্য পর্বাধ্যায় 3য় অধ্যায় থেকে কিন্তু উপমন্যু কথা এই আখ্যানটি সংগৃহীত হয়েছে। এই হচ্ছে সংক্ষেপে উপমন্যু কথার উৎস এবং লেখক কবি পরিচিতি বললাম। এরপরে আমরা একটু বিষয়বস্তু জেনে নেব। যদিও এর আগের ভিডিওতে আমি বিষয়বস্তু বলেছিলাম। তো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় মোটামুটি গুরুকুল কেন্দ্রিক বা ব্রহ্মচর্যের ভূমিকা একটা ছিল। ব্রহ্মচর্যে যেমন আমরা চার রকম আশ্রম পাই: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে 4 প্রকার আশ্রম আমরা বৈদিক যুগে পাই, তার মধ্যে ব্রহ্মচর্যে বিদ্যা লাভ বা আচার্য শিক্ষা দিতেন এবং শিষ্যরা বিদ্যা লাভ করতো। তো সেইটারই আমরা পরিচয় এখানে পাবো। তো চরিত্র গঠনের জন্য আমরা যে শিক্ষা লাভ করি, সেই চরিত্র গঠনের জন্য আমাদের অনেক সংযম হতে হবে, নিয়ম চর্চা করতে হবে, এবং সেই ব্যবস্থাটা শুরু হতো গুরুগৃহ থেকে সেটা শুরু হতো। এখানে সেটাই বলা হয়েছে। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত উপমন্যু
যে গদ্যাংশটি রয়েছে, এখানে আমরা সেই গুরুভক্তি অর্থাৎ উপমন্যুর গুরুভক্তির পরিচয় আমরা এখানে পাব। ঋষি আয়োধ্যম্যের 3জন শিষ্য আরুণী, উপমন্যু, বেদ, 3জন শিষ্যের মধ্যে আমরা দ্বিতীয় যে শিষ্য উপমন্যু, তার পরিচয় পাব। উপমন্যু এখানে গুরুদেবের নির্দেশ অনুযায়ী তিনি গোচারণ করবেন, অর্থাৎ তাকে গরু চড়ানোর দায়িত্ব দেওয়া হবে। তো প্রতিদিন উপমন্যুর কাজ হলো কি না, সে গরুগুলোকে চড়াবে। তো একদিন গুরুদেব জানতে চাইলেন যে তুমি যে গরু চড়াও, সেই গরুগুলি তুমি চড়াচ্ছ, তা সত্ত্বেও তুমি কিভাবে হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছ, এবং তোমার জীবিকা বৃত্তি যদি তুমি বলো। তাতে উপমন্যু বলেছিল যে সে সে সংগৃহীত ভিক্ষান্ন গ্রহণ করে, তারপরে সে ভিক্ষান্ন গুরুকে অর্পণ করে, দ্বিতীয়বার ভিক্ষান্ন ভক্ষণ করে, তৃতীয়বারে গোদুগ্ধ পান করে, এবং অন্তিমকালে বাছুরের দুগ্ধপানের সময় যে উদ্গীর্ণ ফেন বা ফেনা, সেটা সে পান করে। এভাবে সে তার জীবিকা নির্বাহ করে। তো এই যে জীবিকা নির্বাহের কথা বলল উপমন্যু, এই প্রত্যেক প্রকার জীবিকা নির্বাহ প্রতি বাধা আরোপ করবেন এক এক করে ঋষি আয়োধ্যম্য। কেন না, তিনি পরীক্ষা নিচ্ছেন। তিনি তারপরেও বারবার বলবেন যে তুমি তা সত্ত্বেও হৃষ্টপুষ্ট হচ্ছ কেন, তুমি ভিক্ষা গ্রহণ করতে পারবে না, সেই ভিক্ষা আমাকে দিতে হবে, বা যে ভিক্ষা তুমি করছো সেই ভিক্ষা, যারা ভিক্ষার উপরে নির্ভরশীল তাদের তুমি পেট মারছো, অর্থাৎ তাদের জন্য তুমি ভিক্ষা করতে পারবে না। তারপরে তুমি গোদুগ্ধ পান করতে পারবে না, তাতে বাছুরের খাবারের কম পড়বে, আর বাছুরের মুখ থেকে যে ফেন বের হয় সেটাও তুমি খেতে পারবে না। এইরকম কঠোর থেকে কঠোরতর নিয়ম যখন বেঁধে দেয়, তখন শেষে ক্ষুধার জ্বালায় কি করে, সে আকন্দ পাতা খেয়ে ফেলে, উপমন্যু আকন্দ পাতা খেয়ে ফেলে। ফলত সে অন্ধ হয়ে যায়, এবং তারপরে সে যখন সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও না ফেরে, তখন গুরুদেব তাকে অনুসন্ধান করে পায় এবং কূপ মধ্য থেকে তাকে উদ্ধার করে তাকে আবার অশ্বিনী কুমারদ্বয় তপস্যা করতে বলে, এবং অশ্বিনী কুমারদ্বয় যে পিষ্টক দেয়, সেই পিষ্টক ভক্ষণ করে সে দৃষ্টিশক্তি ফিরে পায়। তারপরে তাদের আশীর্বাদও লাভ করে উপমন্যু খুশি হয়ে প্রসন্ন স্বরূপ তাকে বেদাদি শাস্ত্র এবং অন্যান্য শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করায় এবং পুরস্কৃত করেন। তো এই হচ্ছে তোমাদের উপমন্যু কথার সংক্ষেপে বিষয়বস্তু। আমি আগেও বলেছিলাম, আবার একবার বলে দিলাম। নামকরণ যদি বলা হয়, আমাদের উপমন্যু কথার নামকরণ চরিত্র কেন্দ্রিক হয়েছে। নামকরণ এখানে যে চরিত্রগুলো আমরা পাবো, 4টি চরিত্র, যেমন ঋষি আয়োধ্যম্য, শিষ্য উপমন্যু এবং 2জন অশ্বিনী কুমারদ্বয়। তার মধ্যে আমরা দেখি যে পুরোটা কাহিনীতে উপমন্যুরই, যেহেতু উপমন্যুর পরীক্ষা, উপমন্যুর গুরুভক্তির কথা এখানে বলা হয়েছে, তাই সব দিক থেকে বিচার করে উপমন্যু কথা অর্থাৎ উপমন্যুর আখ্যান বা উপমন্যুর কথা বা কাহিনী এখানে উল্লেখযোগ্য, তাই উপমন্যু কথা নামকরণটি সার্থক। এতগুলো কথা বললাম কারণ আমাদের এমসিকিউ প্যাটার্ন হবে, তাই আমাদের পুঙ্খানুপুঙ্খ জানা প্রয়োজন। কোনখান থেকে এমসিকিউ আসবে আমরা কিন্তু জানি না, সব রকম প্যাটার্নের এমসিকিউ হবে। তো এবারে আমরা চলে যাব টেক্সটে। আজকে আমরা একটু টেক্সট পড়ব, যেহেতু তোমাদের টেক্সট বই এখনো বেরোয়নি, তাই আমি এই সহায়িকা থেকেই তোমাদেরকে পড়াবো এবং আশা করছি তোমরা উপকৃত হবে। এবারে আমি যেটা দেখছি এই বছর পড়াতে গিয়ে, যে ছাত্রছাত্রীরা মোটামুটি অক্ষর সম্পর্কে, যেহেতু 7-8-এ তাদের কোভিড-19 পিরিয়ডের মধ্যে তারা ছিল, তাই অনেকেই অক্ষর সম্পর্কে তাদের অনেকেই জানে না অক্ষর সম্পর্কে। তাই আমি তাদেরকে বলবো তারা যেন অবশ্যই দেবনাগরী হরফগুলো একটু জেনে নেয়, এবং আকার অকার আকার যে কারগুলো আছে সেই কার সম্পর্কে জেনে নেয়, এবং সংযুক্ত বর্ণ। তাতে করে কি হবে, তোমরা টেক্সট পড়তে পারবে, এবং যে তোমাদের টেক্সচুয়াল যে প্রশ্নগুলো হবে সেগুলো পড়ে করেই তোমাদের এমসিকিউ করতে হবে। তাই তোমাদের অবশ্যই দেবনাগরী হরফ জানা প্রয়োজন। তো আমি চলে যাব, এখানে দেখতে পাচ্ছ টেক্সট রয়েছে,
আমি যে বইটা ফলো করছি সেটা হচ্ছে রায় ও মার্টিন সম্পাদিত। চাইলে তোমরা যে কোনো বই ফলো করতে পারো। তো দেখো তোমাদের এই বইতে প্রথমে কি করা হয়েছে না, একটু দেবনাগরী হরফে দেওয়া রয়েছে, তারপরে সংস্কৃত উচ্চারণ রয়েছে, তারপরে সন্ধিহীন পাঠ রয়েছে গদ্যপাঠ, তারপরে বঙ্গানুবাদ রয়েছে। তো আমি একটু একটু করে তোমাদেরকে পড়াবো। যেমন দেখো, অথাপর শিষ্যত শৈব আয়দস্য ধৌমস্য উপমন্যু নাম। অর্থাৎ এটা যদি আমরা সন্ধিহীন পাঠ করি, এই যে অথাপর আছে, এটা অথযুক্ত অপর, শিষ্য তস্যৈব আয়দস্য, অর্থাৎ এখানে তস্য এব আয়দস্য, শিষ্য বিসর্গ যুক্ত তস্য যুক্ত আয়দস্য, সন্ধি ভেঙে পড়তে হবে। ধৌমস্য যুক্ত উপমন্যু নাম। তো এখানে দাঁড়ালো তারপর সেই আয়ুধম্যের উপমন্যু নামে অপর এক শিষ্য ছিল, তম উপাধ্যায় পেশয় মাস। অর্থাৎ তাকে উপাধ্যায় গুরুদেব প্রেষয় মাস অর্থাৎ পাঠালেন। পাঠালেন বলতে কোথায় পাঠালেন না, এখানে দেখো উজ্জ আছে ব্র্যাকেটের মধ্যে, গো রক্ষা করতে বা গরুগুলোকে রক্ষা করতে। বৎস উপমন্য গা রক্ষস্যেতি। অর্থাৎ বৎস উপমন্যু গরুগুলিকে তুমি রক্ষা করো, বা এখানে অর্থ হচ্ছে গরুগুলিকে তুমি চড়াও। স উপাধ্যায় বচনাদ আরক্ষাৎ গা। তিনি গুরুর কথা অনুযায়ী গরুগুলিকে রক্ষা করলেন বা চড়ালেন। স চ অহনি গা রক্ষিত্বা দিবসক্ষয়ে অভ্যগম্য উপাধ্যায় স অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। অর্থাৎ স চ অহনি গা রক্ষিত্বা দিবসক্ষয়ে, অর্থাৎ তিনি দিনের বেলা গরুগুলিকে চড়িয়ে দিবসক্ষয়ে অর্থাৎ দিনান্তে বা সায়াহ্নে উপাধ্যায়স্য অগ্রত উপাধ্যায়ের নিকটে বা গুরুদেবের নিকটে অভ্যাগম্য স্থিত্বা নমশ্চক্রে, অর্থাৎ গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। তো এখানে তোমরা এইভাবেই পড়বে। অবশ্যই তোমরা দেবনাগরী হরফ ফলো করবে, ফলো করে তারপরে এখানে সন্ধিহীন পাঠ গদ্যপাঠ করে তারপরে তোমরা অনুবাদে যাবে। চাইলে তোমরা কাটা কাটা অর্থও পেয়ে যাবে। তোমাদের পরবর্তীতে এখানে প্রত্যেকটার আলাদা আলাদা করে অর্থ দেওয়া রয়েছে। তো এরপরে যে পাঠটি রয়েছে সেটা আমরা একটু দেখব, যে তম উপাধ্যায় পিবানম অপশ্যত। অর্থাৎ গুরুদেব তাকে, তম বলতে এখানে উপমন্যুকে, পিবানম অপশ্যত অর্থাৎ বেশ হৃষ্টপুষ্ট দেখলেন, উবাচ জৈনম এবং বললেন, বৎস উপমন্য কেন বৃত্তিং কল্পয়সি। অর্থাৎ বৎস উপমন্য তুমি কি জীবিকা নির্বাহ করো, বৃত্তি মানে হচ্ছে জীবিকা, তুমি কি জীবিকা করো। পিবানমসি দৃঢ়মিতি, অর্থাৎ তুমি নিশ্চিতভাবেই বেশ হৃষ্টপুষ্ট বা মোটাসোটা হয়ে গেছো। স উপাধ্যায়ং প্রত্যুবাচ ভৈক্ষেন বৃত্তিং কল্পয়ামি কল্পয়ামি ইতি। অর্থাৎ এখানে কি বলছে, যে যখনই তাকে বললেন খুব হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছে, তখন বলছে প্রত্যুত্তরে যে আমি ভিক্ষার দ্বারা ভিক্ষেন বৃত্তিং কল্পয়ামি, অর্থাৎ আমি ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায় প্রত্যুবাচ মমানিবেদ্যং ভৈক্ষং ন উপযোক্তব্যমিতি। অর্থাৎ তুমি আমাকে নিবেদন না করে, অর্থাৎ যে ভিক্ষা পাচ্ছ সেই ভিক্ষা আমাকে নিবেদন না করে তুমি সেই ভিক্ষালব্ধ বস্তু কখনোই গ্রহণ করতে পারো না বা গ্রহণ করা উচিত নয়। এরপরে আরো একটি আমরা টেক্সট পড়ব। স তথ্যক্ত্বা পুনররক্ষ গা
এটা যদি আমরা ভেঙে দিই, স তথা ইতি উক্তয়া সমান তথেক্তুক্তয়া, তথা যুক্ত ইতি যুক্ত উক্তয়া, এরকম ভাবে আমাদের সন্ধি ভাঙতে হবে। পুনঃ ররক্ষত গা, অর্থাৎ তিনি তাই হোক বলে আবার গরুগুলিকে রক্ষা করতে লাগলেন বা গরু চড়াতে লাগলেন। স বলতে এখানে উপমন্যু। রক্ষিত্বা চ আগম্য তথৈব উপাধ্যায়ম অশ্ব অগ্রত, উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। গরুগুলিকে চড়িয়ে পূর্বের মতো আবার উপমন্যু গুরুর নিকটে এসে দাঁড়ালো। তম উপাধ্যায় তথাপি পিবানমেব দৃষ্টৌবাচ, তারপরেও উপাধ্যায় তাকে আগের মতোই হৃষ্টপুষ্ট দেখল এবং বলল, বৎস উপমন্য সর্বম অশেষস্তস্তে ভৈক্ষং গৃহ্ণামি। কি বলল? যে বৎস উপমন্যু, আমি তো সম্পূর্ণরূপে তোমার সমস্ত ভিক্ষা নিয়ে নেই। ভৈক্ষং গৃহ্ণামি অর্থাৎ ভিক্ষা নিয়ে, এটা গুরুদেব বলছেন। কেন ইদানিং বৃত্তিং কল্পয়সীতি, তবুও তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো? স এব মুক্ত্বা উপাধ্যায়ন প্রত্যুবাচ, ভগবতে নিবেদ্য পূর্বম অপরং চরামি। অর্থাৎ উপাধ্যায়ের কাছে বা উপাধ্যায়ের প্রত্যুত্তরে উপমন্যু জানালো যে আপনাকে আমি নিবেদন করে তারপরে আমি আবার চড়াতে যাই। তেন বৃত্তিং কল্পয়ামি ইতি, এইরূপ আমি আমার জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, তারপরে তাকে উপমন্যুকে আবার উপাধ্যায় বললেন, মহিষা ন্যায্যং গুরুবৃত্তি, এটা তোমার সমুচিত আচরণ বা গুরুবৃত্তি নয়। অন্যেষা অহমপি বৃত্তু উপরোধং করসি এবং বর্তমানও লুব্ধ আসিত, অর্থাৎ তুমি অন্যদের জীবিকায় ব্যাঘাত ঘটাতে পারো না, তাই তুমি বর্তমানে অনেক লুব্ধ আসিত, অর্থাৎ বর্তমানে তুমি অনেক লোভী হয়ে পড়েছো। তো আজকে আমরা এই টেক্সট 1, 2, 3 এই 3টি পার্টই আমরা আজকে পড়লাম। এর পরের যে পার্টটি নিয়ে আসবো, বাকি অংশ আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা উপকৃত হয়েছো। অবশ্যই তোমরা নেক্সট ভিডিওর দিকে চোখ রাখো।